নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার বিবাহিত জীবনকে ভালো করার জন্য বা ইমিডিয়েট বিবাহ করার জন্য কোনভাবে আপনার বাচ্চাটির প্রতিকার করা উচিত এবং আপনার বৈবাহিক সুখ যাতে জীবনে লাভ করেন তার জন্য কিভাবে আপনার বাচ্চার দেখা উচিত যাতে আপনার জীবনে বৈবাহিক সুখ প্রাপ্তি হয়, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, এখনকার যুগে সমাজ ব্যবস্থা যতটা উন্নত হচ্ছে, নারী পুরুষের সমান অধিকার আসছে, মানুষের সম্পর্কের ব্যাপারটা কোথাও যেন একটা নড়বড়ে হয়ে গেছে। মানুষের সম্পর্কে বিন্দুমাত্র সমস্যা ক্রিয়েট করলেও মানুষ কিন্তু সেই ব্যাপারে অ্যাডজাস্ট করে না। এক পক্ষ অ্যাডজাস্ট করলে অন্যজন হয়তো করে না। তাই সম্পর্কের ভিত যেন কোথাও আস্তে আস্তে নড়বড়ে হয়ে গেছে। আমাদের আগের জেনারেশনগুলোতে যতটা বন্ডিং ছিল, যতটা মানুষের মধ্যে একটা মেনে নেওয়ার ক্ষমতা ছিল, সেই ব্যাপারটা কোথাও যেন একটা হালকা হয়ে যাচ্ছে। সম্পর্কের মধ্যে পরকীয়া, সম্পর্কের মধ্যে এক সম্পর্ক চলাকালীন মানুষ অন্য সম্পর্কের মধ্যে কোনো না কোনোভাবে লিপ্ত হয়ে যাচ্ছে। বিভিন্নভাবে সম্পর্কে কিন্তু ক্ষতি হচ্ছে। তো একটা সমাজে যদি রিলেশনশিপগুলোর মধ্যে নড়বড়তা চলে আসে, তাহলে সেই সমাজের ভিত কিন্তু সার্বিকভাবে নষ্ট হয়ে যাবে। কেননা পরবর্তী নেক্সট যে জেনারেশন আসবে তাদের মধ্যেও সেইখানে তাদেরকে সঠিকভাবে গাইড করা, যদি সম্পর্কের মধ্যে যদি দৃঢ়তা না থাকে, তাহলে সেই সংসার ভালো কি করে হবে? সেই সংসার যদি ভালো না হয়, সেখান থেকে যে সন্তানের জন্ম হবে, সেই সন্তান প্রকৃত সন্তান কি করে জন্মাবে? সন্তান হতে জন্মাবে, কিন্তু সেই সন্তান সমাজ কল্যাণে কতটা কাজে লাগবে সেটা কিন্তু অনেক ভাবার বিষয় রয়েছে। তাই আজকে এই আলোচনাটা করার অত্যন্ত যুক্তিযুক্ত বলে আমি মনে করি। কেননা এই যুগে রিলেশনশিপ একটা বিশেষভাবে বড় প্রবলেম এসে তৈরি করেছে। কেননা আমাদের জীবনে এত সমস্যা এবং আর্থিক সমস্যা, পলিটিক্যাল একটা সমস্যা, সার্বিকভাবে একটা ক্রাইসিসের মধ্যে মানুষ যেভাবে পড়ে যাচ্ছে, মানুষের জীবনে কিন্তু একটা সম্পর্কে একটা বড় ক্রাইসিস তৈরি করেছে, যেখানে একে অপরের হাত রেখে তাকে তার যে সমান তালে তার সঙ্গে চলার মানুষের বড় অভাব এই যুগে। তো এই জন্য আমাদের যেই জায়গাগুলো বুঝতে হবে, বৈবাহিক সুখ প্রাপ্তি, ইমিডিয়েট বিবাহ হওয়া বা আমাদের বৈবাহিক লাইফে কিন্তু আমাদের লাইফ পার্টনার থেকে আমাদের যে সহমর্মিতা, আমাদের ভালোবাসা লাভ করার জন্য আপনাদের বাচ্চাকে কিভাবে দেখা উচিত তা নিয়ে একটা ডিটেলস আলোচনা করে নেব। তো মূল আলোচনা আসার আগে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশনকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে পারলে ক্লিক করে দেবেন। চলে আসি মূল আলোচনাতে। প্রথমেই বলবো, দেখুন, আমাদের বিবাহ বিচার করতে গেলে আমাদের সপ্তম ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সপ্তম ভাবে এবং সপ্তম পতি দুটো জায়গাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সপ্তম ভাবের উপর যদি কোনো রকম নেগেটিভ গ্রহের দৃষ্টি যায় বা সপ্তম ভাবে যদি কোনো নেগেটিভ গ্রহ বসে থাকে বা সপ্তম পতি যদি অত্যন্ত পীড়িত থাকে, তাহলে কিন্তু আমাদের বিবাহিত লাইফে সমস্যা ক্রিয়েট করে। তাই অবশ্যই ভালোভাবে দেখবেন যে আপনার সপ্তম ভাবকে কোনো নেগেটিভ গ্রহ হ্যাম্পার করছে কিনা, বা আপনার সপ্তম পতি কতটা ডিস্টার্ব হয়ে বসে আছে। সপ্তম পতির সঠিকভাবে কিন্তু প্রতিকার করা উচিত। কারণ আমাদের রিলেশনশিপ নিয়ে মানুষের এত সমস্যার কথা আমি শুনি, আমি যত বাচ্চাটা অ্যানালিসিস করেছি, মানুষের রিলেশনশিপ নিয়ে অনেক কথা কিন্তু আমাকে শুনতে হয়। তো আমি হয়তো সবাইকে এইভাবে বলতে পারি না, তাই ভিডিও করার মাধ্যমে ওভারঅল একটা প্রতিকার দেওয়ার চেষ্টা করছি। তো সপ্তম পতির অবশ্যই আমাদের প্রতিকার করা উচিত, কারণ সপ্তম ভাবের প্রতিকার যদি আপনারা করতে পারেন তাহলে আপনার বৈবাহিক লাইফটা কিছুটা হলেও ভালো করা যেতে পারে। এবং সপ্তম ভাবে কোন নেগেটিভ গ্রহের প্রভাব আসছে, সেই গ্রহটা যদি অত্যন্ত নেগেটিভ গ্রহ হয়, আপনার লগ্নের এক্সপেক্টে তার পুজো পাঠ, তার মন্ত্র পাঠ করেও কিন্তু সেই জায়গাটাকে রেকটিফাই করা যেতে পারে। নেক্সট আমরা চলে যাব D9 চার্টে লগ্ন এবং সপ্তমটা কি অবস্থায় রয়েছে। লগ্ন সপ্তমে কি খুব নেগেটিভ প্রভাব রয়েছে? তো D9 চার্ট থেকে আমরা বুঝতে পারবো কোন গ্রহটা আপনার লগ্ন সপ্তমকে প্রভাবিত করেছে। কেননা D9 চার্টে আমরা অন্য কিছু কিন্তু দেখবো না, আমরা দেখবো D9 চার্টে আপনার লগ্ন, লগ্নপতি, সপ্তম ভাব, সপ্তমপতি, এই চারটে জায়গা জাস্ট ফলো করবো। আবার আমরা D1 চার্টে চলে আসবো। D1 চার্টে আমরা দেখবো যারা ছেলে রয়েছেন তাদের ক্ষেত্রে শুক্র এবং চন্দ্রের অবস্থান কতটা ভালো, মেনলি শুক্রের অবস্থানটা। কেননা ছেলেদের ক্ষেত্রে সপ্তম পতি বা সপ্তম ভাবের পাশাপাশি কিন্তু শুক্রের অবস্থান অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। অন্যদিক থেকে মেয়েদের জন্মছকে তার বার্থ চার্টে বিবাহ সংক্রান্ত ক্যালকুলেশন করতে গেলে মঙ্গল বৃহস্পতি কোন অবস্থায় রয়েছে সেটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে দেখতে হবে। কেননা মঙ্গল মেন কারক স্বামীর, তার সঙ্গে সঙ্গে কিছুটা বৃহস্পতি দেবও কিন্তু লিড করে, তাই বৃহস্পতির অবস্থানকেও আমরা কিন্তু খেয়াল করবো। বোঝা গেল কি বললাম? তো অবশ্যই আমরা তাহলে কি বললাম, তিনটে পার্ট আমি বললাম। প্রথমে সপ্তম ভাব সপ্তমপতি, তারপরে D9 চার্টের সপ্তম ভাব সপ্তমপতি, লগ্নভাব লগ্নপতি, এবং 3 নম্বরে বললাম ছেলেদের ক্ষেত্রে শুক্র হচ্ছে বিবাহের কারক, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল এবং কিছুটা পার্ট
60% পার্ট মঙ্গল লিড করে এবং বাকি 40% পার্ট কিন্তু বৃহস্পতিদেব লিড করে। সেটা কিন্তু আমাদের দেখতে হবে। নেক্সট যেটা বলবো, নেক্সট দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের জীবনে স্যাটিসফ্যাকশন, আবেগ, ভালোবাসা, আমাদের একটা ফিলিংস একে অপরের প্রতি, আমাদের একে অপরের প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, যেটা কিন্তু আমরা ভাবি না। আমরা এতটাই বেশি বুঝে গেছি, মানুষ কিন্তু এতটাই বেশি সুযোগ সন্ধানী হয়ে গেছে, মানুষ কিন্তু জ্যোতিষী বা এই ব্যাপারটাকে কিন্তু খুব অবজ্ঞা করে। কিন্তু যখন প্রয়োজন হয় তখন দাদা আমার বাচ্চাটা একটু অ্যানালাইসিস করে দিন তো, যদি কাউকে কিছু বলা হয় তখন বলো আমি মানবো না, ওইসব মানতে পারবো না। দাদা এত কঠিন করে কেন আমাকে বলছেন, দাদা আরও সহজ করে বলুন না, আমি অবাক হয়ে যাই। তো মানুষের একটুও কিন্তু পেশেন্স নেই, মানুষের একটু মন্ত্রপাঠ করতে দিলে মানুষ ভয় পেয়ে যায়। দরকার নেই স্যার, আমার মন্ত্রপাঠ করতে পারবো না, আমাকে মন্ত্রপাঠ দেবেন না। আচ্ছা আমি স্টোন কিনতে পারবো না, আমার অন্য কোনো প্রতিকার নেই স্যার। মানে এমন একটা মেন্টালিটি মানুষের হয়ে গেছে, মানে কিছু করবে না কিন্তু তার ফল ভালো হতে হবে, মানে এই ধরনের একটা মেন্টালিটি। ঈশ্বর ডাকতে বললে বলবো না আমি ঈশ্বর তো স্যার ডাকবো না। যদি স্টোন পড়ার কথা বলা হয়, স্যার হাতে এতগুলো স্টোন পড়বো স্যার, অন্যভাবে কিছু করা যায় না। মানে এক অলিক ব্যাপার তৈরি করে। যদি চন্দ্র যদি আপনার বাচ্চাদের ডিস্টার্ব থাকে, তো চন্দ্র ডিস্টার্ব থাকলে আপনার মেন্টালিটির মধ্যে কোনোভাবে স্যাটিসফ্যাকশন হতে দেয় না, মানে স্যাটিসফাই হতে দেয় না কোনো ব্যাপারে আপনি স্যাটিসফাই হতে পারবেন না। প্রেম করলে প্রেমের ব্যাপারে হোক, বিয়ে করলে বিবাহিত লাইফ হোক, আপনার জীবনের কোথাও যেন একটা অপূর্ণতা থেকে যাবে। এই অপূর্ণতা জায়গাটা, এই যে ডিস্যাটিসফ্যাকশন ব্যাপারটা কিন্তু মানুষের জীবনে চন্দ্র লিড করে। যাদের বাচ্চাদের চন্দ্র অত্যন্ত ডিস্টার্ব, তাদের মন মানসিকতা অত্যন্ত চঞ্চল প্রকৃতির, তারা কোনো এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না, তারা নয় একটা সম্পর্কের মধ্যে থাকতে পারে না। চন্দ্র এবং কিছুটা কিন্তু শনিও কিন্তু এই ধৈর্যের ব্যাপারটা লিড করে। অনেক মানুষের বাচ্চাদের চন্দ্র এতটাই খারাপ থাকে, চন্দ্র রাহু যোগ, চন্দ্র অষ্টমভাবে রয়েছে, চন্দ্র রবি একসঙ্গে থেকে অমাবস্যার প্রভাবে রয়েছে, বা চন্দ্র কোনোভাবে সিংহ রাশির ঘরে রয়েছে, এই সমস্ত ব্যাপারে, বা চন্দ্র অত্যন্ত নিচস্থ হয়ে রয়েছে এবং সেই চন্দ্রের উপর কেতুর দৃষ্টি, রাহুর দৃষ্টি পড়েছে। তো এই বিভিন্ন ব্যাপার, বা চন্দ্র রাহু যোগ, চন্দ্র কেতু যোগ, বিভিন্নভাবে কিন্তু চন্দ্র ডিস্টার্ব হতে পারে। তো সেই জন্য কিন্তু মানুষের জীবনে স্যাটিসফ্যাকশন লেভেলের খুব অভাব থাকে। আমি বৃশ্চিক রাশি চন্দ্র নিচস্থ আমি বারে বারে দেখেছি, কিন্তু বৃশ্চিকের থেকে সব থেকে আমি বেশি দেখেছি কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করতে। কন্যারা যেন কিছুতেই খুশি হয় না, কিছুতেই যেন তারা ভালো লাগে না। কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে যেহেতু চন্দ্র, আমরা জানি বৃশ্চিক রাশি মানে হচ্ছে চন্দ্র মঙ্গলের ঘরে থেকে নিচস্থ হয়েছে বৃশ্চিক রাশির ঘরে, কিন্তু এতটাও নেগেটিভ হয়ে যায় না, কিন্তু তাদের অবশ্যই মানসিক চাপ লাইফে কিন্তু অবশ্যই আসে। তাই চন্দ্রও কিন্তু আপনার বাচ্চাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আমাদের এই চারটে ব্যাপারকে যদি সর্বাত্মকভাবে আমরা দেখতে পারি এবং আপনার বাচ্চাটা যদি সঠিকভাবে অ্যানালাইজ বা সঠিকভাবে পর্যালোচনা করতে পারি, তাহলে আপনার বিবাহিত লাইফকে যতটা নষ্ট হয়ে যাচ্ছে ততটা থেকে কিন্তু অনেকটাই বাঁচানো যাবে। এবং তার উপর আপনার থাকবে আপনি যে মানুষটার সঙ্গে ঘর করছেন, যে মানুষটার সঙ্গে আপনি রয়েছেন, তার প্রতি ভালোবাসা, তার প্রতি লয়ালিটি, তার উপর অনেস্টি, পেশেন্স, এই ব্যাপারটা কিন্তু আপনাকে রাখতেই হবে। আপনি যতই স্টোন পড়ুন না কেন, শুধু স্টোন দিয়ে সব কিছু হয় না। যেমন আপনাকে কোনো গ্রহের প্রতিকার করতে গেলে স্টোন পড়ার সঙ্গে সঙ্গে সেই গ্রহের কিছুটা মন্ত্রপাঠ বা সেই গ্রহের ভক্তি করা যেমন উচিত, তেমন বিবাহিত লাইফকে ঠিক করতে গেলে আপনাকে গ্রাউন্ড লেভেলে গিয়ে, অর্থাৎ আপনি যে সম্পর্কের মধ্যে রয়েছেন, কিছুটা অ্যাডজাস্টমেন্ট, কিছুটা বোঝাপড়া, কিছুটা মানিয়ে নেওয়া, হয়তো মানানোরও লেভেল রয়েছে, আপনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মানাবেন না তা বলে, তো সেটাও কিন্তু রাখতে হবে। এবং সেই সঙ্গে আপনার বাচ্চাদের সঠিকভাবে পর্যালোচনা করে সঠিক কোনো প্রতিকার দিতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনটা কিন্তু অনেকটাই ময় করা যাবে, অনেকটাই কিন্তু পরিপূর্ণতার মধ্যে নিয়ে আসা যাবে। হয়তো সম্পূর্ণ আসা যায় না, কিন্তু অনেকটাই করা যায়, অনেকটাই পরিপূর্ণ করা যায়। তাই আর দেরি না করে, যদি আপনার বাচ্চাদের বৈবাহিক সংক্রান্ত কোনো সমস্যা থাকে বলে আপনার মনে হয়, সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন এবং তার কিন্তু অ্যানালাইজ করবেন। এবং আপনি নিজে থেকে যদি দেখতে চান, আমি যে ব্যাপারগুলো বললাম, লগ্ন এবং লগ্নপতি, আপনার লগ্নপতি সপ্তম ভাব সপ্তমপতি D9 চার্টে দেখতে হবে, আপনার D1 চার্টে কিন্তু সপ্তম ভাব সপ্তমপতির অবস্থানটা দেখতে হবে, আপনার মেয়েদের ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতির অবস্থান, ছেলেদের ক্ষেত্রে শুক্রের অবস্থান, এবং সার্বিক স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে নাম্বার 4 বলবো চন্দ্রের অবস্থান, চন্দ্র কীভাবে রয়েছে সেই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। এইভাবে কিন্তু যদি বিচার বিবেচনা করেন, তাহলে আপনার বিবাহিত লাইফকে কিন্তু অনেকটা ঠিক করে দেওয়া যেতে পারে, অনেকটা কিন্তু বোঝা যেতে পারে। তাই আপনার যদি কোনো রকম বৈবাহিক বা সম্পর্ক সংক্রান্ত প্রবলেম আসে, তাহলে অবশ্যই এইভাবে কিন্তু রেমেডি নেবেন। তাহলে আপনার বিয়ে না হলে সেই বিবাহটা দ্রুত হবে এবং সেই সঙ্গে কিন্তু আপনার
বৈবাহিক যে সুখ স্বাচ্ছন্দ্য সেটা কিন্তু অবশ্যই আপনি লাভ করতে পারবেন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আমরা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই যে অনুষ্ঠানটি শেষ করছি, নমস্কার।